ব্রেকিং আজ খসড়ায় স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের হাতেই বাস্তবায়ন হচ্ছে নবম পে স্কেল। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজ খসড়ায় স্বাক্ষরের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তব রূপ পেয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন বেতন কাঠামো, যা নবম পে স্কেল নামে পরিচিত। দীর্ঘ সময় ধরে এই সিদ্ধান্ত ঘিরে আলোচনা, গুঞ্জন, আশঙ্কা এবং প্রত্যাশা চলছিল। কেউ বলছিলেন বিষয়টি ঝুলে যাবে, কেউ বলছিলেন আর্থিক সংকটের কারণে বাস্তবায়ন সম্ভব হবে না। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারই এই কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। নবম পে স্কেলের মূল পরিবর্তনটি এসেছে বেতনের ভিত্তিতে। নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডে থাকা কর্মচারীদের মূল বেতন আগের তুলনায় বড় পরিসরে বাড়ানো হয়েছে। যেখানে আগে সর্বনিম্ন মূল বেতন ছিল প্রায় ৮,০০০ টাকার কাছাকাছি, নতুন কাঠামোতে তা বাড়িয়ে ২০,০০০ টাকার আশপাশে নির্ধারণ করা হয়েছে। এর ফলে একেবারে নিচের স্তরের কর্মচারীদের মাসিক আয়ে একটি বাস্তব পরিবর্তন আসছে। এই পরিবর্তন শুধু একটি সংখ্যার পরিবর্তন নয়, এটি জীবনযাত্রার বাস্তবতার সঙ্গে বেতনের সামঞ্জস্য আনার চেষ্টা। দীর্ঘদিন ধরে নিম্ন আয়ের কর্মচারীরা যে চাপের মধ্যে ছিলেন, নতুন কাঠামো সেই চাপ কিছুটা হলেও লাঘব করবে। মাঝারি গ্রেডগুলোর ক্ষেত্রেও ধাপে ধাপে বেতন বাড়ানো হয়েছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম গ্রেডে থাকা কর্মচারীদের মূল বেতন কয়েক হাজার টাকা করে বাড়ছে। এই গ্রেডগুলোতেই সরকারি কর্মচারীর সংখ্যা সবচেয়ে বেশি এবং প্রশাসনের মূল কাজের বড় অংশ এই স্তর থেকেই সম্পন্ন হয়। তাই এই অংশে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রেও নবম পে স্কেলে পরিবর্তন এসেছে। সর্বোচ্চ গ্রেডে মূল বেতন আগের কাঠামোর তুলনায় বৃদ্ধি পেয়েছে। যদিও শতকরা হারে বৃদ্ধি নিচের গ্রেডের তুলনায় কম, তবে মোট আর্থিক সুবিধা বেড়েছে বিভিন্ন ভাতার কারণে। নবম পে স্কেলে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা, কারণ এই শ্রেণীতে বেতন বৃদ্ধির হার সবচেয়ে বেশি রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে যাদের আয় দিয়ে ন্যূনতম জীবনযাত্রা বজায় রাখা কঠিন ছিল, তাদের জন্য এটি একটি বড় স্বস্তির জায়গা তৈরি করেছে। এই বেতন কাঠামোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভাতা। যেহেতু হাউস রেন্ট মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে নির্ধারিত, তাই মূল বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া বাবদ পাওয়া অর্থও বাড়বে। শহুরাঞ্চলে বসবাসরত কর্মচারীদের জন্য এটি একটি বাস্তব পরিবর্তন নিয়ে আসবে। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও একটি প্রভাব পড়বে। চিকিৎসা ব্যয় দীর্ঘদিন ধরেই বাস্তবতার বাইরে চলে গেছে। নতুন কাঠামোতে মূল বেতন বাড়ায় চিকিৎসা ভাতার পরিমাণও বাড়বে, যা কর্মচারী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎসব ভাতা নতুন বেতন কাঠামোর কারণে উল্লেখযোগ্যভাবে বাড়বে। বছরে ২ বার পাওয়া এই ভাতার পরিমাণ আগের তুলনায় অনেক বেশি হবে। এতে উৎসব কেন্দ্রিক ব্যয়ের চাপ কিছুটা কমবে। নবম পে স্কেলে বার্ষিক ইনক্রিমেন্ট কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে। ইনক্রিমেন্ট এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে চাকরির শুরু থেকে শেষ পর্যন্ত বেতনের একটি ধারাবাহিক অগ্রগতি থাকে। ফলে দীর্ঘদিন চাকরি করার আর্থিক স্বীকৃতি পাওয়া যাবে। এই নতুন কাঠামোর প্রভাব অবসরপ্রাপ্ত ও ভবিষ্যৎ অবসরপ্রাপ্তদের ক্ষেত্রেও পড়বে, কারণ পেনশন নির্ধারণ করা হয় মূল বেতনের ভিত্তিতে। নতুন কাঠামোর আওতায় যারা অবসর নেবেন তারা তুলনামূলক বেশি পেনশন সুবিধা পাবেন। এতে অবসরকালীন জীবনের আর্থিক নিরাপত্তা বাড়বে। নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই কারণে যে এটি অন্তর্বর্তী সরকার কার্যকর করছে। সাধারণত বড় ধরনের বেতন কাঠামো পরিবর্তন রাজনৈতিক সরকারের সময়ই দেখা যায়, কিন্তু এই সিদ্ধান্ত দেখিয়েছে যে অন্তর্বর্তী সরকারও বড় ও দায়বদ্ধ সিদ্ধান্ত নিতে প্রস্তুত। এই সিদ্ধান্ত প্রশাসনের ভেতরে একটি মানসিক পরিবর্তন আনবে। কর্মচারীরা যখন দেখেন যে তাদের বাস্তব সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, তখন তাদের কাজের আগ্রহ ও দায়বদ্ধতা বাড়ে। এটি সেবার মান উন্নয়নের দিকেও ইতিবাচক প্রভাব ফেলবে। নবম পে স্কেল নিয়ে এতদিন যে বিভ্রান্তি ছিল, তার মূল কারণ ছিল সময় ও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা। আজ খসড়ায় স্বাক্ষরের মাধ্যমে সেই অনিশ্চয়তার বড় অংশ দূর হয়েছে। এখন বিষয়টি বাস্তবায়নের পথে। এই কাঠামো বাস্তবায়নে সরকারের ওপর বাড়তি আর্থিক চাপ পড়বে, এটা স্বাভাবিক। তবে সরকারের দাবি, বাজেট ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে এই চাপ সামাল দেওয়া হবে। সরকারি কর্মচারীদের আয় বাড়লে বাজারে ভোগ ব্যয় বাড়ে। এর প্রভাব পড়ে ব্যবসা বাণিজ্য, সেবা খাত এবং সামগ্রিক অর্থনীতিতে। নবম পে স্কেল এই অর্থনৈতিক চক্রকে আরও সক্রিয় করতে পারে। নতুন কাঠামো কার্যকর হওয়ার শুরুতে কিছু প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে। বেতন নির্ধারণ, হিসাব সংশোধন, সফটওয়্যার আপডেট এসব কাজে সময় লাগবে। তবে এগুলো সাময়িক সমস্যা। দীর্ঘমেয়াদে কাঠামোটি স্থিতিশীলতা আনদেবে। নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি সরকারি চাকরিজীবীদের জীবনে একটি পরিবর্তনের বার্তা।
দীর্ঘদিনের অপেক্ষা, নানা জল্পনা আর অনিশ্চয়তার পর অবশেষে একটি বাস্তব সিদ্ধান্ত সামনে এসেছে। নবম পে স্কেল কার্যকর হওয়ার ফলে আরেকটি বিষয় নতুন করে আলোচনায় এসেছে, তা হল সরকারি চাকরিতে নতুন নিয়োগপ্রাপ্তদের অবস্থান। নতুন কাঠামো অনুযায়ী যারা নতুন করে চাকরিতে যোগ দেবেন তাদের শুরু থেকেই তুলনায় বেশি মূল বেতন নির্ধারণ করা হবে। এর ফলে সরকারি চাকরি আবারও অনেকের কাছে তুলনামূলক আকর্ষণীয় হয়ে উঠবে। একই সঙ্গে এই বেতন কাঠামো মেধাবী তরুণদের সরকারি চাকরির প্রতি আগ্রহ বাড়াতে পারে, কারণ দীর্ঘদিন ধরে একটি অভিযোগ ছিল সরকারি চাকরির দায়িত্ব ও চাপের তুলনায় আর্থিক সুবিধা কম। নবম পে স্কেল সেই ব্যবধান কিছুটা হলেও কমাবে বলে মনে করা হচ্ছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে পদোন্নতি কাঠামোও কার্যত আরও অর্থবহ হয়ে উঠবে। আগে অনেক ক্ষেত্রে পদোন্নতি হলেও বেতনের পার্থক্য খুব একটা চোখে পড়ত না। এখন গ্রেডভেদে বেতনের ব্যবধান বাড়ায় পদোন্নতির আর্থিক প্রভাব স্পষ্ট হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গ্রাম ও শহরের জীবনযাত্রার ব্যয়ের পার্থক্য। নবম পে স্কেলে মূল বেতন বাড়ার ফলে গ্রামাঞ্চলে কর্মরত কর্মচারীদের জন্য সঞ্চয়ের সুযোগ তৈরি হতে পারে, আর শহরাঞ্চলে কর্মরতদের জন্য জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া কিছুটা সহজ হবে। অনেক কর্মচারীর একটি বড় উদ্বেগ ছিল নতুন বেতন কাঠামো কার্যকর হলে করের বোঝা বাড়বে কিনা। বাস্তবতা হল বেতন বাড়ার সঙ্গে সঙ্গে কর কাঠামো একটি বিবেচ্য বিষয় হয়ে দাঁড়াবে। তবে সরকার চাইলে করমুক্ত সীমা ও কর হার সমন্বয়ের মাধ্যমে এই চাপ কিছুটা ভারসাম্য রাখতে পারে। এ নিয়ে ভবিষ্যতে নীতিগত সিদ্ধান্ত আসতে পারে। নবম পে স্কেলের ফলে সরকারি অফিসগুলোতে কাজের পরিবেশেও প্রভাব পড়তে পারে। যখন কর্মচারীরা আর্থিক দিক থেকে তুলনামূলক স্বস্তিতে থাকেন, তখন অনুপস্থিতি কমে, মনোযোগ বাড়ে ও কাজের গুণগত মান উন্নত হয়। এটি প্রশাসনিক বাস্তবতার সঙ্গে বহুবার প্রমাণিত। এই বেতন কাঠামো কার্যকর হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন দফতর থেকে ব্যাখ্যা ও পরিপত্র আসবে।